আমাদের সকলের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই অনুষ্ঠানে রয়েছো, আজ তোমাদের তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর যে বিষয়গুলো নিয়ে জাতীয় পারদর্শিতার অভিক্ষা অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে তোমরা ইতোমধ্যেই শুনেছো তার কথা। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত 12 তারিখে এই সমীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারই অনুশীলন এবং পরিচিতি সংক্রান্ত বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যাক্টিভিটি ব্যাংক, যেটা অ্যাডাপ্টেশন প্যাকেজ তোমাদের কাছে গেছে, তারই অনুশীলন এবং প্রস্তুতি তোমরা কিভাবে নেবে সেই সংক্রান্ত আজকের এই আলোচনা। এই আলোচনায় আমি তোমাদের সঙ্গে রয়েছি রুদ্রশেখর সাহা, আমার সঙ্গে রয়েছেন অশোক তরু মণ্ডল মহাশয় গণিতের, এবং স্যার রুদ্রনীল ঘোষ, উনি জীবন বিজ্ঞান এবং পরিবেশ সংক্রান্ত আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন। তা যেটা বিষয়, 12ই নভেম্বর জাতীয় পারদর্শিতার অভিক্ষা যেটি অনুষ্ঠিত হবে, গত 28শে সেপ্টেম্বর তারিখে বাংলার শিক্ষা পোর্টালে এই প্রশ্নপত্রটি আপলোড করা হয়েছে এবং তারপরে তোমাদের স্কুলে যখন মিড ডে মিল নিতে অভিভাবক অভিভাবিকা বা বাবা মারা গেছেন, তারা ইতোমধ্যেই সেই প্রশ্নপত্র তোমাদের হাতে এনে পৌঁছে দিয়েছেন। কোনো পরিস্থিতিতেই তোমরা এই প্রশ্ন নিয়ে বাড়ির বাইরে যাবে না, তোমাদের হাত দিয়ে এটি বিদ্যালয়েও পৌঁছবে না। এটি অভিভাবক অভিভাবিকা যারা আছেন, যারা নিয়ে এসেছেন সেই প্রশ্নপত্র, তারাই তার উত্তরপত্র স্কুলে গিয়ে জমা দিয়ে আসবেন। এটা অক্টোবর মাসের 25-26 তারিখ নাগাদ এই উত্তরপত্র স্কুলে জমা করতে হবে। তোমরা জানবে যে 2017 সালে এইরকমই একটি জাতীয় পারদর্শিতার অভিক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে রাজ্যের ছেলেমেয়েরা যেই শ্রেণীতে এই অনুষ্ঠানটা হয়েছিল, যারা এই প্রকল্পে অংশ নিয়েছিল, তারা অত্যন্ত আশাপ্রদ এবং অত্যন্ত সফলভাবে তারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। তোমাদেরকেও সেটাই বলা হচ্ছে যে এটা কোনোভাবেই পরীক্ষা নয়, এটি সমীক্ষা। কেন্দ্রীয়ভাবে এটি দেখে নেওয়া হচ্ছে যে তোমরা ঠিক পারদর্শিতার কোন স্তরে রয়েছো, এবং প্রশ্নপত্রের সঙ্গে যারা ইতোমধ্যেই পরিচিত হয়েছো তারা তো দেখেইছো। যারা এখনো হওনি তাদের সুবিধার জন্য বলি যে এখানে কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে কোনো অংশ রাখা হয়নি। বাংলার ক্ষেত্রে 3টি পর্বে মোট 15টি প্রশ্ন রয়েছে। কোনো ক্ষেত্রে কোনো ছবি ব্যবহার করা হয়েছে, কোনো ক্ষেত্রে কোনো অনুচ্ছেদ থেকে প্রশ্ন এসছে, কোনো ক্ষেত্রে কোনো পোস্টার বা কোনো বিজ্ঞাপন বা কোনো প্রাচীরপত্র বা দেওয়াল লিখন এই সংক্রান্ত বিষয়ে ছবির আকারে তুলে ধরা হয়েছে এবং সেই প্রসঙ্গে 5টি করে প্রশ্ন রয়েছে। তো বাংলার ক্ষেত্রে এই যে ভাগ 1 দেখবে, সেখানে তৃতীয় শ্রেণীর জন্য বলছি যে সেখানে তোমরা জানো তোমাদের পাঠ্য বইগুলো ভাবমূল কেন্দ্রিক। তৃতীয় শ্রেণীতে তোমাদের ভাবমূল প্রচলিত গল্পকথার জগৎ। এই প্রচলিত গল্পকথার সূত্রে মানুষই যে একমাত্র প্রাণী যে জলে স্থলে আকাশে ইচ্ছে মতো ভেসে ছুটে উড়ে যেতে পারে, এই পাঠটা পড়ে তোমরা সেই বোধে উত্তীর্ণ হবে এবং সেই বোধ থেকে এই প্রশ্নগুলোর উত্তর করবে, এটা আশা করা যাচ্ছে। অর্থাৎ যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে যেই প্যাসেজগুলো বা যেই টেক্সটগুলো, যেই গল্পগুলো, যেই কবিতাগুলো তোমরা পড়ো, এখানে কিন্তু প্রশ্নগুলো তা থেকে দেওয়া নেই। একটা ছোট অনুচ্ছেদ আছে, 5-6টা বাক্য রয়েছে, বা সেখানে কোথাও দেখবে 3তে 4টে ছবি রয়েছে। ক্লাস 5-এ যারা পড়ো তারা দেখবে সেখানে একটা প্রচারপত্র, একটা বিজ্ঞাপন, একটা পোস্টার সেখানে ব্যবহার করা হয়েছে, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে। কিন্তু শুধুমাত্র যদি ভাবো যে আমি জ্ঞানের জায়গা থেকে লিখে ফেলবো, আমি পড়ে যে তথ্য সেখান থেকে আহরণ করেছি বা পেয়েছি তারই আমি প্রতিফলন ঘটাবো আমার উত্তরের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। অর্থাৎ এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, তার সঙ্গে পরিচিতি, এই কথাটা যে বলা হয়েছে, এটা একটা নতুন ধরন। তোমরা এর আগে মডেল অ্যাক্টিভিটি টাস্কে কোয়েশ্চেনের উত্তর করেছো, তোমরা জানো যে কি ধরনের পাঠ্য অংশ থেকে কি ধরনের প্রশ্ন হবে।
সেই অনুযায়ী তোমরা সেই প্রশ্ন বইয়ের পাতা থেকে পেয়েছো, সেভাবেই তার উত্তর তোমরা খাতায় করেছো। কিন্তু এখানে কিন্তু বই থেকে নয়, একটা পাঠ্য অংশ দেওয়া হয়েছে, যেটা যিনি পরিবেশ থেকে কথা বলবেন সেই মাস্টারমশাই তোমাদেরকে বলবেন, সেখানে হয়তো 2টি বা 3টি বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো পড়ে তোমরা যা বুঝেছো তার থেকে এই উত্তরগুলো করতে হবে। অর্থাৎ জানা জায়গা থেকে তোমরা যেটা আগে আয়ত্ত করেছো তার থেকে নিয়ে উত্তর লিখবে সেটা নয়, তোমরা যেটা বুঝেছো সেটা তোমরা প্রয়োগ করতে পারছো কিনা এই প্রশ্নপত্রে সেটা দেখে নেওয়া হবে। যেমন ধরো 3 নম্বর প্রশ্নটা ক্লাস 3-র ক্ষেত্রে, বলবান বাঘের ভরসা দূরবীন, বন্দুক, নিজের হাত পা না নিজের মাংসপেশি। একটা বাঘ নিশ্চয়ই দূরবীন বা বন্দুক ব্যবহার করবে না। এখন তার বলবান বাঘ বলা হচ্ছে যখন, সে তার নিজের হাতে পায়ে যেই জোরটুকু পাবে তার থেকে সে বেশি জোর তার মাংসপেশিতে সঞ্চিত রাখে কিনা, তার প্রয়োগ ঘটাতে পারে কিনা, এইটা তোমাকে এই পাঠটা পড়ে বুঝতে হবে এবং সেই বুঝে সেটার উত্তরটা করতে হবে। ঠিক যেমন ধরো ভাগ 2-এ 3য় শ্রেণীর ক্ষেত্রে 4টে ছবি দিয়ে প্রশ্নটা করা হয়েছে। দেখো 7 নম্বর যেটা টেক্সটে প্রশ্নটা রয়েছে, ছবিগুলিতে কজনের হাতে লাঠি দেখা যাচ্ছে। এই রাখাল বালকের গল্প তোমরা সকলেই জানো, যে মজা করার জন্য মিথ্যে কথা বলে বাঘ এসেছে বাঘ এসেছে, পালে বাঘ পড়েছে বলে তার বন্ধুদের ডেকে আনতো, তারপরে বন্ধুরা এসে দেখতো কোথায় বাঘ, কিচ্ছু তো নেই। কিন্তু একদিন দেখা গেল সত্যি সত্যি বাঘ এলো এবং সেই রাখাল বালক দেখো 3য় ছবিটায় ছুটে পালিয়ে যাচ্ছে, তার হাতে কিন্তু লাঠিটা ধরা নেই। অর্থাৎ কোনো ছবি থেকে যখন প্রশ্নগুলো তোমাদের থাকবে, দেখো এটা তো প্রশ্নপত্র নয়, এটা তোমাদের অনুশীলন সম্ভার। এটা যত মনোযোগ দিয়ে তোমরা অনুশীলন করবে, যখন ঠিক সেই মুহূর্তটা আসবে যখন তোমরা এই পারদর্শিতার অভিক্ষায় সামিল হবে, যখন তোমরা বসবে সেই সমীক্ষায়, তখন তোমাদের সুবিধা হবে। তোমরা দেখো 3য় ছবিতে রাখাল বালকের হাতে কিন্তু লাঠিটা ধরা নেই। তাহলে এই ছবিগুলো বুঝে তোমাদেরকে গুনে দেখতে হবে যে কজনের হাতে লাঠি রয়েছে সেইভাবে। আর তারপরে তোমাদের তো ব্যাকরণের একটা অংশ আছে এই পাঠের সঙ্গে সঙ্গেই, সেই চর্চাটাও চলতে থাকে। যেমন হার শব্দের বিপরীত শব্দ কি হবে, জয় হবে না জিত হবে, না পরাজয় হবে না জয়ী হবে। দেখো এই যে বিপরীতার্থক শব্দের 4টে অপশন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 4টে করে বিকল্প আছে, যার একটা বিকল্পই কিন্তু ঠিক বিকল্প, বাকি 3টে কিন্তু তার সঙ্গে মিলবে না। কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে এই উত্তরগুলোর প্রত্যেকটাই খুব কাছাকাছি, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে ভাবতে হবে যে কোন উত্তরটা একদম ঠিক, সেই উত্তরটাতেই কিন্তু তোমরা মার্কিংটা করবে। দেখবে ঠিক উত্তরটিতে গোল চিহ্ন দাও, সেই উত্তরটাকে তোমরা গোল দাগ দিয়ে করে দেবে। আর যেই উত্তরটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্যে তোমাদের সঙ্গে বাংলার শিক্ষা দূরভাষে রয়েছে, সে একটি টোল ফ্রি নাম্বারে তোমরা ফোন করবে। তখন রাজ্যের অনেক, শুধু তোমাদের চেনা পরিচিত মাস্টার মশাই নন, বিদ্যালয় শিক্ষা দপ্তরে ব্যবস্থাপনায় গোটা রাজ্যে এরকম অনেক মাস্টার মশাই দিদিমণি রয়েছেন, তাদের সঙ্গে তোমাদের একটা পরিচয় হবে। তোমরা কোনটা ঠিক উত্তর তাদের থেকে তো জানতে পারবেই, তোমরা আরেকটা বিষয় জানতে পারবে যে তোমরা কিভাবে এই ঠিক উত্তরটায় পৌঁছচ্ছ। যেমন ধরো এই ভাগ 3-এ যেই অংশটা রয়েছে, পৃথিবীর এক প্রাচীন ও বিস্ময়কর জন্তু ক্যাঙারু। ক্যাঙারু বিস্ময়কর জন্তু, আমরা ভূগোলের একটা তথ্য এখান থেকে পাচ্ছি যে ক্যাঙারু কোথা থেকে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাঙারু পাওয়া যায় অস্ট্রেলিয়ায়, ওই টেক্সটটা পড়ে। কিন্তু তোমাদের বোধের জায়গাটা কখন আসবে, যখন বলা হবে যে ক্যাঙারু বিস্ময়কর প্রাণী কারণ সে জোরে লাফাতে পারে, নাকি তার পেছনের পা দুটো সামনের পায়ের থেকে বড়, নাকি তার বাচ্চা বহন করার থলি রয়েছে শরীরে, নাকি সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। আবার দেখো এত কাছাকাছি বিকল্প, কিন্তু এমন কোনো প্রাণীর কথা তুমি কি জানো যে তার শরীরেই বাচ্চাকে বহন করার জন্য একটা থলি পেয়েছে? ক্যাঙারু এই কারণেই বিস্ময়কর। সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা পড়ো সেই পাঠটুকু,
অত্যন্ত সহজ সরল ভাষায় রয়েছে। তোমরা তো তৃতীয় শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা যুক্ত ব্যঞ্জনকে চিনতে পারো, তোমরা স্পষ্ট করে উচ্চারণ করতে পারো, জ্যোতি চিহ্ন দেখে সেই বাক্যের অর্থ কি অর্থে সেই বাক্যটা ব্যবহার করা হয়েছে সেটাও তোমরা বুঝতে পারো। কিন্তু বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে একটুও দ্বিধা করবে না, তোমরা বাংলার শিক্ষা দূরভাষে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করবে, নিজেদের মাস্টারমশাইদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমরা তাদের সঙ্গে কথা বলতে পারো, ঠিক উত্তরটা জানতে পারো। আর জানতে পারো কিভাবে অনেকগুলো বিকল্পর মধ্যে একটা ঠিক বিকল্পকে খুঁজে পেতে হয়। তোমরা অপরিচিত পরিবেশের কথাবার্তা তোমরা শোনো, তোমরা এই টেক্সটেই পড়ছো, পুরো অপরিচিত তোমাদের কাছে এই পাঠগুলো। পঞ্চম শ্রেণীর কাছে দেখো বিদ্যাসাগর মশাইয়ের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে যিনি জগৎ বিখ্যাত, তার প্রৌঢ় বয়সের একটা ঘটনার বিবরণ আছে, একটা অপরিচিত সময় আমাদের কাছে, তাই না? তোমরা সেখান থেকে সেই তথ্যগুলোকে জানতে পারবে। সেই তথ্য থেকে তোমরা একটা বোধে উত্তীর্ণ হবে যে বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত, তিনি কি সতীদাহ প্রথা রদ করার সঙ্গে যুক্ত ছিলেন, নাকি তিনি কৃষকদের খাজনা রদের আন্দোলন করেছিলেন, নাকি তিনি বিধবা বিবাহ আইন সিদ্ধ করার আন্দোলনে সামিল হয়েছিলেন, নাকি তিনি পর্দা প্রথার অবসান চেয়েছিলেন। ঠিক এই আগে এখনকার যে বিদ্যাসাগর কলেজ, তার আগের নামটি কি ছিল, এটা তোমরা পাঠ থেকেই পেয়ে যাবে। আবার দেখো কিছু কিছু বিশিষ্টার্থক শব্দ বা বাক্যাংশ রয়েছে। মোটা ভাত, মোটা কাপড়, মানে তো ভাতকে মোটা বা কাপড়কে চওড়া বলা হচ্ছে না। কোন বিশেষ অর্থে এই বাক্যখণ্ডটাকে ব্যবহার করা হচ্ছে? এটা কি অত্যন্ত দারিদ্র বোঝাচ্ছে, নাকি তার বিলাসিতাহীন জীবন কাটানোকে বোঝাচ্ছে, নাকি অত্যন্ত কৃপণতা বা কার্পণ্যকে বোঝাচ্ছে, নাকি অত্যন্ত বঞ্চনাকে বোঝাচ্ছে? এই পাঠটা পড়লেই তোমরা এই বোধে উত্তীর্ণ হবে। এবং এই কথাটাই বারবার বলা হচ্ছে, বারবার তোমাদেরকে বলছি যে তোমরা যা জেনেছো সেই জানা বিষয়কে তোমরা কতটা প্রয়োগ করতে পারছো, তোমরা যেটা বুঝেছো তার প্রতিফলন কিভাবে এই উত্তরপত্রে দেখাতে পারছো, এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু তার উপরেই তৈরি করা। তৃতীয় ভাগ 2 যে অংশটা রয়েছে সেটা দেখো রন্ধন শিল্প এবং খাদ্য সংস্কৃতি নিয়ে। বাঙালি যে একটা বিপুল উত্তরাধিকার বহন করছে, আগেকার সমাজ, আগেকার বাড়িঘর, মানুষের আত্মীয়তা, তাদের রাঁধুনিরা কেমন ছিলেন, বাড়ির কর্তারা কেমন ভাবে অতিথি আপ্যায়ন করতেন, এই সংক্রান্ত একটা 7-8 লাইনের কি কি তো সেখানে খাওয়া দাওয়া করানো হতো, ফুলকপি দিয়ে কি রান্না হতো, এখনকার বাঙালি জীবনে স্বপ্নে দেখা রূপকথাটি কি, এই রূপকথা সম্বন্ধে তোমরা সবাই জানো। তোমরা এই পাঠটা পড়েও বুঝতে পারবে যে এর মধ্যে কোন কথাটা রূপকথার মতো দেখাচ্ছে। দেখো 10 নম্বর প্রশ্নটায় যারা এই পৃথিবীর মানুষ ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ, এখানে সেই জমিদারদের কথা বলা হলো, নাকি মাছ ভরা পুকুরের মালিকদের কথা বলা হলো, নাকি সেকালের মাছের রানাপদের রাঁধুনিদের কথা বলা হলো, আর অনুষ্ঠান বাড়ির কর্তাদের কথা বলা হলো, এটা পড়লেই তোমরা সেই পাঠটা বুঝতে পারবে। সেই অনুযায়ী উত্তরটাকে চটপট গোল করে দাও। আর পুজো যখন মিটে যাবে 25-26 তারিখ নাগাদ অভিভাবক অভিভাবিকার হাত দিয়ে সেই উত্তরপত্র স্কুলে পৌঁছে দাও। আগে যখন তোমরা রোজকার স্কুলে যাতায়াতের মধ্যে ছিলে তখন বিভিন্ন ধরনের পোস্টার, ডায়াগ্রাম, চার্ট, এই সমস্তগুলো তোমাদের নজরে আসতো। খবরের কাগজের পাতাতেও তোমরা অনেক সময় এই ধরনের বিজ্ঞাপনপত্র বা পোস্টারের দেখা পাও। এখানে দেখো ভাগ 3-এ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা সংক্রান্ত এই শিক্ষার সবার আগে এই প্রসঙ্গে একটা পোস্টার সেখানে দেওয়া হয়েছে। এইটা তোমরা অনেকেই এটা এর সুবিধা তোমরা পেয়ে থাকো। 15 নম্বর প্রশ্নটা দেখো, তারপরে তো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা সেই পোস্টারের মধ্যে দিয়ে গেলেই জানতে পারবে। শেষ প্রশ্নটা দেখো ক্লাস 5-এ, স্থিরীকৃত শব্দের একটি সমার্থক শব্দ হলো প্রদত্ত, প্রকল্পিত, অনুমিত এবং অনুমোদিত। এই যে 4টে বিকল্প দেওয়া রয়েছে, এই বিকল্পের অর্থগুলো তোমরা জেনে নাও।
তোমরা দেখো যে তাতে তোমাদের শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ হবে। তোমরা অচিরেই অনেক শব্দ এবং অপরিচিত যে শব্দগুলো এখনো পর্যন্ত তোমাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে দিয়েই একটু অনুশীলন এবং অধ্যবসায়ের মধ্যে দিয়ে তোমরা সেই শব্দগুলোকে খুব অল্প সময়ের মধ্যেই আয়ত্ত করে ফেলতে পারবে। বাংলার যে প্রশ্নগুলো রয়েছে এইভাবে তোমরা এগো। এখন আমরা অঙ্কের প্রসঙ্গে আসব। তোমাদের সঙ্গে অশোক তরু স্যার রয়েছেন, শ্রী অশোক তরু মণ্ডল। উনি তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ক্লাস 3 অ্যান্ড ক্লাস 5 ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, আমি ক্লাস 3 অঙ্ক নিয়ে ফার্স্ট বলছি। অঙ্কে ক্লাস 3-তে আমাদের ফার্স্ট অঙ্ক সম্বন্ধে যে ধারণাটা দরকার, যে কোন অঙ্কটা বড় এবং কোনটা ছোট। সেই ছোট বড়র জন্য তোমাদের ফার্স্ট অঙ্কটা দেওয়া হয়েছে। ফার্স্ট অঙ্কতে 1 নম্বর আছে যে কোনটি বড়। কোনটি বড় মানে এটাকে তোমাকে চিনতে শিখতে হবে, এবং এই কোনটি বড় ছোট শিখতে পারলেই 4 নম্বরেও একটা অঙ্ক দেওয়া আছে ঊর্ধ্বক্রমে সাজানো। আচ্ছা, এরপরে 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কতে 2 প্যাকেট বিস্কুট সে এনেছে। 1 প্যাকেটে কিন্তু 10টা করে বিস্কুট আছে। সেখান থেকে ভাইকে সে 4টে বিস্কুট দিয়েছে। তাহলে এর মাধ্যমে তুমি গুণ এবং বিয়োগ শিখবে। গুণ কেন? কারণ 1 প্যাকেটে যদি 10টা বিস্কুট থাকে তাহলে 2 প্যাকেটে 20টা বিস্কুট থাকবে। তাহলে 2 গুণ 10। তাহলে সেখান থেকে ভাইকে 4টে দিয়ে দিলে তার কাছে কিন্তু 2 গুণ 10 মাইনাস 4 থাকবে। অর্থাৎ এটা থেকে তুমি গুণ এবং বিয়োগের প্রয়োগ কিন্তু শিখতে পারবে। এবারে 2 নম্বর অঙ্কে জোড় বিজোড় অঙ্ক সম্বন্ধে একটা ধারণা তোমার কিন্তু দরকার। এই জাতীয় প্রশ্ন সবসময় থাকবে, সবসময় তোমাদের কাজে লাগবে। এবং এইখানে দেখো 5টা সংখ্যা দেওয়া আছে। 5টা সংখ্যার মধ্যে একক স্থানীয় অঙ্কে যদি 2, 4, 6, 8 এবং 0 থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। আর একক স্থানীয় অঙ্কে যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে সেটা বিজোড় সংখ্যা। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দেখেই তুমি বুঝতে পারবে যেটা জোড় নাকি বিজোড় সংখ্যা। এবং ইংলিশে এটা অড আর ইভেন। এছাড়া তোমরা যদি আরেকটা অঙ্কেতে যাও, 16-এর অঙ্ক। 16-এর অঙ্কতে তুমি দেখো আমাদের বই আনা হয়েছে কিছু, এবং প্রতি ছাত্রকে 3টে করে বই দেওয়া হচ্ছে। তাহলে 3টে করে বই দেওয়া হলে তাহলে ওরা মানে আমাদের ফার্স্ট দেখতে হবে যেটা কোন নিয়মে ভাগ হবে। অতএব এটা ভাগের নিয়মে যাওয়ার পরে কিছু বই পড়ে থাকবে। অর্থাৎ ভাগের নিয়মে যাওয়ার পরে ভাগফল যত হবে তত সংখ্যক ছাত্র কিন্তু বই পাবে। আর যেটা ভাগশেষ হবে তাহলে তত সংখ্যক বই কিন্তু আমাদের পড়ে থাকবে। অর্থাৎ এখানে ভাগের নিয়মটাও আমাদের ভালো করে কিন্তু শেখা হয়ে যাবে। এছাড়া 13-র অঙ্কতে আমরা একটা অঙ্ক দেওয়া হয়েছে যে ট্রেনের কামরায় 133 জন যাত্রী আছে, পরের স্টেশনে 23 জন নেমে গেল। তাহলে 23 জন যদি নেমে যাওয়া মানে কমে যাওয়া। তাহলে কমে যাওয়া মানে যে বিয়োগ করতে হবে, এই ধারণাটা এইখানে আছে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা বিয়োগের অঙ্ক আছে। তা এইভাবে আরো অনেক অঙ্ক আছে। যেমন ধরো 15-এর অঙ্কটা, 2 বন্ধু মিলে চারা গাছ লাগিয়েছে। একজন লাগিয়েছে 171, একজন লাগিয়েছে 121। কার কত বেশি কম? এই বেশি কম যদি হিসেবে আসতে হয় তা আমাদের এটা কিন্তু বিয়োগের মাধ্যমেই যেতে হবে। অতএব এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যা সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে কোনটা বড় কোনটা ছোট এবং জোড় বিজোড়, তাহলে আমাদের এই পরীক্ষায় অনেকটাই উত্তর হয়ে যাবে এবং অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা সাফল্য পাবো উত্তর দিতে। হ্যাঁ, এটা বললাম ক্লাস 3-এর জন্য।
এবার আসছি ক্লাস 5-এর জন্য। ক্লাস 5-এর জন্য বলি যে তোমাদের কিন্তু একক সম্বন্ধে জ্ঞান খুব দরকার, অর্থাৎ মিটার আর সেন্টিমিটার। এই যেমন 2-এর অঙ্কেতে দেওয়া হয়েছে যে 15 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার কেটে নেওয়া হলো, তাহলে 5 মিটার যে কেটে নেওয়া হলো তাহলে থাকলো কত? থাকলো তো 10 মিটার। কিন্তু এটাকে উত্তরের দিকে তাকিয়ে দেখতে গেলে এটাকে ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে এই ভগ্নাংশে কেমন করে নিয়ে যেতে হয়, একটা দৈর্ঘ্য থেকে ভগ্নাংশ, এই আইডিয়াটা এইখানে কিন্তু থাকতে হবে, এবং এইগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। এছাড়া আমাদের কেজির সঙ্গে গ্রামের কি সম্পর্ক, এটা দেওয়া হয়েছে 3-এর অঙ্কেতে। 3-এর অঙ্কেতে 1 কেজি সমান যে 1000 গ্রাম, এইটা তোমাদের জানতে হবে, এবং এটার মধ্যে সম্পর্ক তোমাদের জানতে হবে যে 2 কেজি হলে তাহলে 2 গুণ হয়ে যাবে 1000। এই গুণ বা বিয়োগ সম্বন্ধে তোমাদের জানতে হবে, তার সঙ্গে জানতে হবে যে এককের পরিবর্তনটা, এবং এটা না জানলে অঙ্কগুলো মুশকিলে পড়বে। আবার অনেক অঙ্ক দেওয়া হয়েছে, যেমন টাকা পয়সা নিয়ে। না, টাকা পয়সা নিয়ে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে যে 1 টাকা সমান যে 100 পয়সা, সেই ধারণাটা দরকার, এবং সেটা 16-র অঙ্কেতে সেই ধরনের একটা হিসেব আছে আপেল এবং আম নিয়ে, এবং এই হিসেবটা আমাদের কিন্তু জানতে গেলে টাকা পয়সা সংক্রান্ত, বা 1 কেজির দাম যদি 50 টাকা হয় তাহলে 5 কেজির দাম কত হবে, এই হিসেবে তো গুণ হবে। কিন্তু এইভাবে আমাদের কিন্তু এই জ্ঞানগুলো আমাদের লাগবে, তবে এই অঙ্কে তোমাদের সুন্দরভাবে একটা অঙ্ক দেওয়া হয়েছে আম এবং আপেলের। কিন্তু 15-র অঙ্কটা তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, সেখানে দেখতে পাবে সেন্টিমিটার আর দেওয়া হয়েছে মিটার। আগে জানতে হবে যে কোন এককটা বড়, এবং কোন এককের সঙ্গে কোন এককের সম্পর্কটা কি। 1 মিটার সমান যে 100 সেন্টিমিটার, অর্থ মিটারটা বড়, এই ধারণাটা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক উত্তর দেওয়া সম্ভব হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার 14-র অঙ্কেতে একটা বর্গাকার মাঠের পরিসীমা দেওয়া আছে। তাহলে এই বর্গাকার মাঠের পরিসীমা থেকে সেই তার বাহু কেমন করে আনা যাবে, যেহেতু একটা বর্গক্ষেত্রের 4টে বাহু, তাহলে এটাকে যে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে একটা বাহু পেয়ে যেতে পারি, এবং সেখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফলটা বাহু ইন্টু বাহু। কিন্তু একটা জিনিস খেয়াল রাখার মতো কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ সব মিটার এককে হলে তার ক্ষেত্রফলটা হবে কিন্তু বর্গমিটার। এই যে এককের চেঞ্জটা কিন্তু তোমাদের জানতে হবে। আর জানতে হবে ভগ্নাংশের প্রয়োগ, যেটা 17-র অঙ্কতে আছে, 100 ভাগের 5 ভাগ। 100 ভাগের 5 ভাগ বলতে আমরা ভগ্নাংশে প্রয়োগ করতে গেলে 5 বাই, না, এটা 1000 ভাগের 5 ভাগ আছে, 5 বাই আমরা বলি 1000, কিন্তু সেটাকে দশমিকে কেমন করে প্রকাশ করতে হবে সহজে, সেইটা এখানে কিন্তু খুব জ্ঞান দরকার। এবং এই ধরনের কিছু জ্ঞান থাকলে যোগ বিয়োগ গুণ ভাগই আসল, তাহলে আমরা ঠিকঠাক মতো উত্তর দিতে পারবো। এটা একটু ইংরেজিতে যদি বলে দেন, বাচ্চাদের জন্য কেউ রয়েছে হয়তো। আচ্ছা, আমি আগে কি তাহলে 3 ফার্স্ট টার্ম ক্লাস 3। হ্যাঁ, আচ্ছা, আমি ক্লাস 3 ইংলিশে আমি ফার্স্ট বলছি। আমাদের যে 1-এর দাগের আছে, 1 নম্বরে যে নাম্বার দেওয়া আছে তার মধ্যে কোনটা গ্রেটেস্ট এবং কোনটা গ্রেটেস্ট, মানে বাঁচতে গেলে তোমরা জানো যে আমরা ফার্স্টে দেখবো, সরি, ইউ নো যে ফার্স্ট নাম্বার 9, অর্থাৎ 9 দিয়ে স্টার্টিং আছে 2 নাম্বারস, 907, 970, এর মধ্যে আমরা পেয়ে যাব কিন্তু গ্রেটেস্ট। আচ্ছা, এবারে 2 অঙ্কটায় মানে সেখানে আমাদের অড ইভিন আছে, অড ইভিন দেয়ার আর নাম্বার, ইফ ইউনিট
unit place, if unit place is odd number, that is 1, 3, 5, 7 and 9, then that number is odd number. And if unit place, in unit place the number 2, 0, 2, 4, 6, 8, then that number is even number. So even or odd concept depend on unit place number. Then 4a you have to get at first greatest number, then in arrange as a ascending order. As ascending order you have to arrange it. After all, 6 marks, Rita buys 2 packets of biscuit and 10 biscuit in each packet. In this sum, you can write 2 into 10, that is total number of biscuit is 20, and 4 is given to her brother. So I have to learn to give the brother, you have to subtract that number from total biscuit. Also in 9, 4 number is given, in which 1 number is divisible by 3. The divisible by 3 means remainder is 0. So in this number, 1 number is that type. You have to get it. And it is for class 3 and class 5. In class 5, question number 2, 5 meter of ribbon is cut up from 15 meters. And in this sum, you have to learn how it convert to a fraction, length to fraction. A fraction conversion is important here to find the answer. And next 3, you have to learn relation between kilogram and gram, and that help you to find the solution of 3. And also in 6 number, fill in the blanks. 1 by 5, 3 by 15, 5 by 25. In this sum, you have to learn about the ratio, and in same ratio 7 by something, you have to find it. Also in 11, the length of a rectangular park is given, length and breadth is given. You have to find the perimeter of the park. So you have a formula for that, 2 into length plus breadth. So in this process you can find your answer. Also in 14, it is a square like park, and there is 64 meters, 64 meter perimeter. So you have to find area. At first you to get the length of the park of a side, then you have to find area by the formula area. এবার আমরা আসবো এনভায়রনমেন্টাল সায়েন্স এই সংক্রান্ত আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন তোমাদের মাস্টারমশাই শ্রী রুদ্রনীল ঘোষ, প্রথমে 3য় শ্রেণীর এনভায়রনমেন্টাল সায়েন্স এবং তারপরে 5ম শ্রেণীর এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে উনি আলোচনা করবেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এতদিনে এই যে যাকে আমরা বলছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন, সেই সংক্রান্ত
আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রশ্নপত্রটা হাতে পেয়েছো। তোমরা এতদিন নানা ধরনের এমসিকিউ করেছো বা দেখেছো, কিছু দেখেছো মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করার সময়, কিন্তু নিশ্চয়ই এই যে এই প্রশ্নটা, যে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন হাতে পেয়ে তোমাদের মনে হয়েছে যে প্রশ্নগুলো এমসিকিউ বটে কিন্তু একটু অন্য ধরনের। তাহলে এসো এবার একটু দেখি আমরা যে কিভাবে এর কয়েকটার উত্তর করা যায়। তো আমি প্রথমেই যেখানে আসব সেটা হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর যে প্রশ্নটা, তার 2 নম্বর প্রশ্ন। তোমরা দেখবে যে নিচে বাড়ির একটা মানচিত্র দেওয়া আছে, বাড়ির কোন দিকে ফুলের বাগান দেওয়া আছে। খুব ভালো করে লক্ষ্য করো, এই যে প্রশ্নটাতে বাড়ির মানচিত্রের সঙ্গে ঠিক পাশেই একটা তালিকা দেওয়া আছে, সেখানে জিনিস আর তার সঙ্গে কিছু চিহ্ন দেওয়া আছে। তার মানে জিনিসগুলোর কিন্তু ওই বাড়ির যে মানচিত্র দেওয়া আছে তোমার পাশে ডান দিকের ছবিতে, তাতে কিন্তু জিনিসগুলোর নাম নেই, তাতে জিনিসগুলোর চিহ্ন দিয়ে বোঝানো আছে সেগুলো কোথায় কোথায় আছে। তার মানে তোমাদেরকে ওই চিহ্নগুলোকে খুঁজে নিতে হবে যে কোন জিনিসের জন্য কোন চিহ্ন ব্যবহার করছি। এখানে দেখো আমরা বলেছি যে বাড়ির কোন দিকে ফুলের বাগান আছে, তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, আগে তোমাকে জানতে হবে যে ফুলের বাগান, ফুলের বাগানের জন্য কোন চিহ্ন, তোমার সেটা খুঁজে নিলে যে ফুলের বাগানের জন্য এই চিহ্ন। এবারে মানচিত্রের মধ্যে দেখতে হবে যে ওই চিহ্নটা কোথায় আছে। কিন্তু দেখো প্রশ্নতে আছে বাড়ির কোন দিকে, দেখবে ম্যাপের ওপরে দিক নির্দেশ করা আছে, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। তাহলে এটার উপর ভিত্তি করেই তোমাকে কিন্তু বলতে হবে যে দেখো বাড়ির ফুলের বাগানটা তাহলে কোন দিকে আছে। সেটা তোমরা কিন্তু এই দুটো জিনিস যদি মাথায় রাখো, যে আগে আমরা চিহ্নটাকে বেছে নেব, ফুলের বাগানের জন্য কোন চিহ্ন, আর তারপরে ওপরের যে দিক নির্দেশ করা আছে সেই দিক অনুযায়ী আমরা বেছে নেব যে ফুলের বাগানটা কোন দিকে। এটা করতে পারলে তোমরা এটার উত্তর দিতে পারবে। দেখো এটা অন্য ধরনের প্রশ্ন এটা। এরপরে আমরা যে প্রশ্নটায় আসবো সেটা দেখো একটু মজার প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নটা, দেখো অনেকগুলো জামা দেওয়া আছে, একটা ফ্রক দেওয়া আছে, একটা শার্ট দেওয়া আছে, একটা গেঞ্জি, আর একটা দেখে মনে হচ্ছে একটা বেশ বড় সড়ো জামা, একটা গরম জামা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখে তোমাদের যেটা বুঝতে হবে, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো এবারে, শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে এই যে পোশাকগুলো দেওয়া হয়েছে, এই পোশাকগুলোর মধ্যে কোন পোশাকটা তুমি পরলে শীতকালে আরাম পাবে। সেটা কি ফ্রক, সেটা কি শার্ট, সেটা কি গেঞ্জি, নাকি কোনো গরম জামা। তাহলে তোমাদের কিন্তু সেটা এই ছবিটা থেকেই খুঁজে নিতে হবে। তাহলে এটা হলো 2 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করলাম আমরা। আমরা এরপরে আরেকটা প্রশ্নে আসবো। দেখো প্রশ্নটার নম্বর হচ্ছে তোমার 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, কারণ প্রশ্নটার কি আছে, রাস্তায় চলার সময় কোন কাজটা করা নিরাপদ নয়। লক্ষ্য করো নিরাপদ নয় বলেছে, নিরাপদ বলেনি কিন্তু, সুতরাং খেয়াল করতে হবে কোনটা নিরাপদ নয়। তার মানে যেগুলো নিরাপদ সেগুলোকে বাদ দিয়ে দেবো, আর যেটা নিরাপদ নয় সেটাকে বেছে নেব। কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে হাঁটা, রাস্তা পেরোতে হলে আগে দুদিক দেখে নেওয়া, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো, রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোনো। এখন দেখো এই 4টের মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে যে করা উচিত নয়। ফুটপাত থাকলে অবশ্যই ফুটপাত দিয়ে হাঁটা উচিত, রাস্তা পেরোতে হলে অবশ্যই দুদিক দেখে নেওয়া উচিত, আর রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোনো উচিত। তাহলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোনো, আমরা অনেককেই দেখি এরকম মোবাইলে রাস্তা পেরোতে পেরোতে মোবাইল নিয়ে কথা বলছেন তারা। সুতরাং সেই কাজটা কিন্তু আমাদের কখনোই করা উচিত না, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে। সুতরাং এইভাবে আমরা দেখো এই যে প্রশ্নগুলো কিন্তু কোনো নির্দিষ্ট একটি বই থেকে করা হয়নি, তোমাদের যা তোমরা জেনে এসেছো, যা শিখে এসেছো এতদিন, তার ভিত্তিতেই তোমরা প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে পারবে। আমরা আরেকটা প্রশ্ন দেখে নিই। দেখো এই প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন। এই প্রশ্নটার নম্বর হচ্ছে 6। দেখো প্রশ্নটা বলছে কি, পথে যেতে যেতে তোমার খুব তেষ্টা পেয়েছে, তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই, রাস্তার ধারের ফলের দোকানে নানান রকমের ফল আছে, তেষ্টা মেটাতে তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে। দেখো 4টে ফলের কথা বলা আছে, আপেল, আখরোট, খেজুর আর ডাব। এখানে তোমাদের বুঝতে হবে তাহলে যে কোন ফলটা খেলে তোমাদের জলের তেষ্টা মিটবে। অর্থাৎ তোমাদের
এখানে তোমরা যে অভিজ্ঞতা তোমাদের আছে সেই অভিজ্ঞতাটার কাজে লাগিয়ে তোমাদের এই প্রশ্নটার উত্তর করতে হবে। ঠিক যেমন তোমাদের ওই শীতকালে কোন ধরনের জামা পরলে গরম লাগবে বা আরাম লাগবে, তোমাদের যেমন অভিজ্ঞতা আছে শীতকালে কিরম ধরনের জামা আমরা পরি, তাহলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এই গরম জামার প্রশ্নটারও উত্তর তোমাদের দিতে হবে। কিন্তু আবার বলি, এই প্রশ্নগুলো তো এরকম আরো অনেক প্রশ্ন আছে, এগুলো মাথা খাটিয়ে বুদ্ধি করে উত্তর দাও। আর যেখানে আটকে যাবে তোমাদের জন্য বাংলা শিক্ষা দূরভাষে আছে, আর এছাড়া আছে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে কিন্তু যোগাযোগ করতে পারলে যোগাযোগ করবে বাবা মার মাধ্যমে বা অভিভাবকের মাধ্যমে। তোমরা কিন্তু কখনোই বাড়ির বাইরে বেরোবে না। Let me now discuss some questions from the question paper that is named as MCQ adaptation package, and from that we'll be discussing some sample questions for class 3 environmental science. Let us now discuss the question that is given in question number 2. What does it say? A map of house is given below. On which side of the house is the flower garden located? Observe very carefully that in that picture on the left hand side there are certain objects, and beside the objects certain symbols are given. So first of all you will have to find out the symbol for flower garden, because the question has asked you on which side of the house is the flower garden located. And observe carefully that in the map no object or the object's name is given in the map, only the symbol is given. So first of all you will have to locate where the flower, what is the symbol of the flower garden, and then locate where in the house the flower garden is located. But your quest doesn't end here. You may have observed that just above the map there is a direction is given, like north, east, south, west. And with the help of that, you will have to identify on which side of the house the flower garden is located. So this is the way to approach this question, because as you can understand, that this type of question you haven't noticed before, or you haven't encountered before. Okay, now let me go to another sample. That is question number 3. Here, the picture of 4 garments are given, but no name is given. You will have to identify the garments by looking at them. And the question is, by wearing which one of the following clothes will you feel comfortable in winter? So this question you will have to answer from your experience, like by wearing which clothes did you feel comfortable in the winter season. So from your experience you will have to apply the knowledge that you have gained from your experience. You will have to apply that knowledge and find out whether it is a frock, or it is a shirt, or it is a t-shirt, or it is a woolen garment. Okay, now moving to the next question, that is question number 8. Here you will have to observe the statement that is given in the question very carefully, because there is a not given in the stain. Let me just spell out this question. Which one is not advisable while walking on a road? Observe that we have asked you which one of is not advisable. So that means there are some options that are advisable. So first of all, just go through the options. Let us go through the options. To use the pavement if one is there on the road, it is very true, it's very advisable. To look at both sides while attempting to cross the road, it is also advisable. The third one is talking on a mobile phone while crossing the street. We'll come to it later. But let me just go to the last option, that is crossing the road at zebra crossing. It is also advisable. But see very carefully that talking on a mobile phone while crossing the street is not advisable, because it may cause accidents. Okay, so I have given the answer for this question for you. Now let me go to another question, that is question number 6. It states that you feel very thirsty while walking on a road. You do not have water with yourself and there is no drinking water anywhere around you.
However, different types of fruits are being sold in a nearby fruit shop. Which fruit would you want to buy in order to quench your thirst? And the options are apple, walnut, dates, and green coconut. You will also have to answer this question from your experience, that by buying which of the following fruits will help you to quench your thirst. So this is all about the sample questions from class 3. Now I will switch over to class 5. First of all, I will give a brief explanation on some questions from class 5. Then I will explain the same thing in English. তাহলে আমরা 3 এর প্রশ্নগুলো দেখলাম। এবারে আমরা 5 এর এনভায়রনমেন্টাল সায়েন্সের কয়েকটা প্রশ্ন একটু দেখি। প্রথম প্রশ্নটা দেখো, তোমরা নিশ্চয়ই 5 এর যারা শিক্ষার্থী এখানে আছে তারা তোমরা হাতে পেয়ে গেছো প্রশ্নটা। তোমরা দেখেছো প্রশ্নগুলো একটু অন্য ধরনের, বেশ মজার মজার প্রশ্ন, ছবি আছে, নানা রকম ছক আছে, তোমার কিছু হয়তো অন্যরকম দেখতে ছবি আছে। আমি কয়েকটা তোমাদের সঙ্গে আলোচনা করবো। যেমন প্রথম প্রশ্নটা দেখো, এখানে একটা পরিবার বৃক্ষ দেওয়া আছে। কার পরিবার বৃক্ষ? সুপ্রিয়ার। কি বলা হচ্ছে যে সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা কি? সুপ্রিয়ার মামার নাম কি? তাহলে এই যে পরিবার বৃক্ষ, এখানে দেখো সুপ্রিয়ার বাবা, তার বাবার বাবা মা আর মার বাবা মা, তাদের যেমন নাম দেওয়া আছে, তারই সঙ্গে সুপ্রিয়ার মায়ের ভাই আর সুপ্রিয়ার বাবার ভাইদের নামও দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাদের বের করতে হবে তাহলে সুপ্রিয়ার মামাকে। খুব মজার প্রশ্ন, তাহলে এটাকে একটু ভেবে লিখে ফেলো। উত্তরটা কিন্তু তোমাদের আমি দেবো না। আচ্ছা, এরপরে আসছি আমাদের, দেখো একটা পরের প্রশ্ন, একটা কিরাম অদ্ভুত দেখতে কতগুলো ছবি দেওয়া আছে। প্রশ্ন নম্বর 6। দেখো প্রশ্ন নম্বর 6-এ তোমার একদিকে লেখা আছে মাছের যোগান, নিচে একটা দেওয়া আছে 2010 সাল, আরেকদিকেও লেখা, আরেকটা ছবিতে লেখা আছে মাছের যোগান আর 2020 সাল, আর 5টা মাছের নাম। প্রতিটা মাছের নামের ওপরে একটা করে লম্বা বার দেওয়া আছে। কোনো বারগুলো ছোট, কোনো বারগুলো বড়। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো যে বারগুলো উচ্চতা বেশি তার মানে সেই মাছের যোগানও কিন্তু বেশি, আর যে বারগুলোর উচ্চতা কম তার মানে সেই মাছগুলোর যোগান কিন্তু কম। এটা কিন্তু মাথায় রাখবে, এটা মাথায় রাখলেই প্রশ্নটা করতে পারবে। বারের উচ্চতা বেশি হলে মাছের যোগান বেশি, বারের উচ্চতা কম মানে মাছের যোগান কম। কিন্তু প্রশ্নটা কি চেয়েছে? প্রশ্নটা চেয়েছে 2010 সাল থেকে 2020 সালের মধ্যে কোন কোন মাছের যোগান কমে গেছে। এই জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের 2010 সালের ছবিটা দেখতে হবে আর 2020 সালের ছবি দেখতে হবে। দুটো ছবির মধ্যে দেখতে হবে কোন মাছের নামের ওপরে যে বারগুলো আছে 2010 সালে ছিল বেশি, 2020 সালে হয়ে গেছে কম। যদি এটা বের করতে পারো তাহলে সেই বারগুলোর নিচে যে মাছের নামগুলো আছে সেটাই হচ্ছে তোমার উত্তর। এটাও কিন্তু উত্তরটা আমি দেবো না, তোমরা কিন্তু ভেবে বের করো। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রশ্নে আসবো। দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমার 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে? না, এটা 14 নম্বর প্রশ্নটা বলবো না, তোমাদের 14 নম্বর প্রশ্ন তোমার নিজেই করো। আমরা বলবো যে সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু একটু ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো। বলছে তোমরা সকলেই জানো স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কি করা উচিত নয়। উচিত কিন্তু চাওয়া হয়নি, সেখানে দেখো নয়টাকে একটুখানি বেশ কালো রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে ভালো করে, যাতে তোমরা বুঝতে পারো যে এটা উচিত নয় চাওয়া হচ্ছে। তাহলে দেখি কি কি অপশন আছে। প্রতিদিন সকালে হাঁটা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া। তোমরা অনেকেই ভাজা খাবার খেতে ভালোবাসো, তা সেটা কি আমাদের উচিত না উচিত নয়, তোমাদের ভেবে বের করতে হবে কিন্তু। আর আরেকটা হচ্ছে সাঁতারের অভ্যাস করা। তাহলে এই 4টের মধ্যে কোনটা করা উচিত নয়, তাহলে যেগুলো করা উচিত সেগুলোকে বেছে ফেলো, পড়ে থাকবে যেটা আমার সেটাই করা উচিত নয়। তাহলে এই হলো মোটামুটি ভাবে আমাদের ক্লাস 5-এর যে প্রশ্ন। না, একটা কাজ করি, তোমাদের জন্য আমি আরেকটা প্রশ্ন আলোচনা করে দিই। প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নম্বর 5। দেখো এটা একটা মজার প্রশ্ন। প্রশ্নটা দেখো একটা ম্যাপ দেওয়া আছে, আর তার পাশে দেখো কিছু দেওয়া আছে গাড়ি বা যান, তাদের চিহ্ন। ম্যাপের মধ্যে কিন্তু কোনো গাড়ির নাম লেখা নেই। আর এই তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে প্রতিটা গাড়ির চিহ্নটা বুঝতে হবে, বুঝে তোমাকে দেখতে হবে যে সব রকম রাস্তা দিয়ে কোন ধরনের গাড়িটা যেতে পারে।
তার মানে তোমাকে 3-4টে রাস্তা আছে, তোমাকে সেখান থেকে খুঁজে বার করতে হবে যে কোন গাড়িটা সব ধরনের রাস্তা দিয়ে যেতে পারে। তাহলে তোমাকে আগে গাড়িগুলোর চিহ্নটাকে খুঁজতে হবে, গাড়িগুলোর চিহ্ন খুঁজে ওই চিহ্নটাকে ম্যাপে আগে তোমাকে বের করতে হবে কোন রাস্তা দিয়ে তারা এগোচ্ছে, এবং দেখতে হবে কোন রাস্তায় সব কটা গাড়ি যাচ্ছে। অপশন কি কি আছে? সাইকেল, বাস, মোটর গাড়ি আর লরি। তাহলে এই 4টে প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম, আর বাকি প্রশ্নগুলো একটু মাথা খাটিয়ে নিজেরা উত্তর করার চেষ্টা করো। Well, now let me discuss some sample questions for environmental science from class 5. Now let's look at the question number 1. It asks us to tell what is the name of Supriya's maternal uncle. You can see that a family tree of Supriya is shown, and based on the figure this question is asked. So you can see from this family tree that Supriya's grandmother and grandfather from his father's side and from his mother's side are given in the family tree, and also the brothers of Supriya's father, they are also shown here, and also the brother of Supriya's mother is shown here. You will have to find out what is the name of Supriya's maternal uncle. Well, I will not give the answer, you try to figure it out yourselves. Now I will go to another question. It looks a bit odd. Let's look at question number 6. In question number 6 you can see two pictures. You can see two pictures where the names of 5 fishes are given, and just above the name of each fish a bar is given. Now that bar indicates the supply of the fish. As the height of the bar increases, the supply increases, or it means that the supply of that fish is much more than the others. And whenever the height of the bar decreases, it means that the supply of that fish is lower than the others. Now what the question, be very careful to remember only this thing. You will have to notice the height of the bar, and that will give you the answer. Now what is asked in the question? In the question it is asked that between 2010 and 2020 the supply of which fishes has declined. So what you will have to do, you will have to compare these two pictures and find out the bars whose height have decreased from 2010 to 2020. Then just find out the name of the fishes that corresponds to those bars and write the names or choose the names from the options given below, and that is your answer. Now let me discuss another question, that is question number 13. Be very careful while answering this question, because it asks us to find out which one of the following would make ourselves unhealthy. You just notice the word unhealthy. It's not healthy, it's unhealthy. So let me just spell out the options. The first one is work every day in the morning, consume a sufficient amount of water, consume excess fried food, which many of you like, and make a habit of swimming. But first of all, you just find out which one of these 4 are advisable, or which one of the following are healthy, are considered to be healthy. Then we will find which one is not healthy. I will not give you the answer, you try to figure it out yourselves. Now let me go to another question that also looks a bit different. It's question number 5. Here you can see a map is given. A map of the transport system, of the local transport system is given, where at the left side of the map you can see that there are certain vehicles. The name of certain vehicles are given, and by the side of that certain symbols are given. So what you will have to do, you will have to identify the vehicles with the, or you will have to relate the vehicles with the symbols. Then you will have to go to the map,
And by going to the map, you'll have to find out which vehicle can travel on all the roads. That means there are 3 or 4 roads, you will have to scan all the roads and check which vehicle can travel through or travel on all the roads. The options are cycle, bus, motor car and lorry. Find the answer yourself. Okay, so with this I hope that you will be able to answer all the other questions, but please remember that in any circumstances do not go out of your house if you feel if you feel the need for any help while answering these questions. Give a call to the toll-free number Bangla Shikha Durabhashe. You will get the help of experienced teachers, or you can try to contact your school teachers with the help of your guardians who will be there to help you. তাহলে আমি এই কথাটা বলে আমার এই এনভায়রনমেন্টাল সায়েন্সের যে আলোচনা সেটা শেষ করব। আমি আশা করব যে তোমরা প্রত্যেকে এই প্রশ্নগুলোর আনন্দের সঙ্গে উত্তর করবে, কারণ এই মজার মজার প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। কিন্তু আবার বলি, তোমরা কিন্তু কখনোই বাড়ি থেকে বেরোবে না। দরকার পড়লে তোমাদের বাংলা শিক্ষা দূরভাষের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকদের সাহায্য নাও, বা তোমাদের অভিভাবকদের মাধ্যমে তোমাদের স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এই প্রশ্নপত্রটা উত্তর করো। এতক্ষণ তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স সংক্রান্ত আলোচনা শুনলে। আমরা আমাদের এই অনুষ্ঠানের আজকে তোমাদের সঙ্গে এই যে বসা, এই যে আলোচনা, তার একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। এতক্ষণ তো পড়াশোনার কথা হলো, একটা ছোট্ট গল্প বলে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। মাস্টার মশাই তার ছাত্র রোহনকে বললেন যে, রোহন, তোমার কাছে 2টো আম আছে, আর তোমাকে আমি আরো 2টো আম দিলাম, তাহলে তোমার কাছে কটা আম হলো? রোহন বলল 5টা। মাস্টার মশাই খুব আহত হলেন, বললেন, কি করে 5টা আম হয়? আমি তোমাকে 2টো আম দিলাম, আর তোমার কাছে ধরো 2টো আম আছে, তাহলে তোমার কাছে কটা আম রইল? রোহন আবার বলে 5টা। মাস্টার মশাই তখন হঠাৎ মনে হলো যে রোহন আমের থেকে আতা বেশি পছন্দ করে। তখন উনি ওনার স্ট্র্যাটেজিটা, কৌশলটা একটু বদলালেন। বললেন, মনে করো তোমার কাছে 2টো আতা দেওয়া আছে, আর আমি তোমাকে আরো 2টো আতা দিলাম, তাহলে তোমার কাছে কটা আতা হলো? রোহন বলল 4টে। মাস্টারমশাই বললেন, উনি ভাবলেন যে এই ট্রিকটা কাজ করেছে। তখন উনি বললেন, তাহলে 2টো আম যোগ 2টো আম কটা আম হবে? রোহন আবার বলে 5টা। মাস্টারমশাই তখন রোহনকে বললেন যে, কি করে এটা সম্ভব? তখন ও কি বলল জানো? ও বলল, আমার কাছে আগেই ব্যাগে একটা আম ছিল। রোহন কিন্তু ভুল নয়। তোমাদের প্রত্যেকের একটা অনন্ত সম্ভাবনা আছে। প্রত্যেকে কিন্তু নিজেরা নিজেদের মতো করে স্বপ্ন দেখো, বড় হও, শেখো, কোনো বিষয় নিয়ে ভাবো, তাই তো? কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটা টেকনিক্যাল রাইটনেস থাকে। তোমরা যেটা পড়ছো, যেটা বুঝছো, আর যেই পরিস্থিতিগুলো তোমাদেরকে এই পাঠের মধ্যে, এই অনুচ্ছেদগুলোয়, বা রুদ্রনীল স্যার যেমন বললেন সেই স্টেটমেন্টের মধ্যে, বা সেই গ্রাফের মধ্যে, বা সেই বার চার্টের মধ্যে, কিছু নির্দিষ্ট প্রতীক বা চিহ্নের মধ্যে দিয়ে, কিছু খুব সংহত ছোট্ট করে বলা কথার মধ্যে, বা যেমন অশোকতরু স্যার তোমাদেরকে এই টাকা পয়সা বা মিটার সেন্টিমিটার বিভিন্ন রকম ভগ্নাংশের যে অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, একটা বিচিত্র হিসেবের কথা তোমাদেরকে বলেছেন, যেগুলো তোমরা এই প্রশ্নপত্রে পাচ্ছ, সেগুলো নিজেদের জ্ঞান, নিজেদের যুক্তি, নিজেদের প্রয়োগ ক্ষমতা, এই সমস্ত দিয়ে একদম উজ্জ্বলভাবে তোমরা আত্মপ্রকাশ করো। এই শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল। খুব ভালো থেকো, বাড়ির বাইরে বেরিও না। অভিভাবক অভিভাবিকা তাদের হাত দিয়ে তোমাদের উত্তরপত্রগুলো অক্টোবরের শেষ সপ্তাহে 25, 26, 27 তারিখের মধ্যে স্কুলে পৌঁছে দেবে। তোমরা একদম চুপ করে এগুলো অনুশীলন করো। আর যেখানে সমস্যা, আমরা প্রত্যেকেই বলেছি, তোমাদের পাশে রয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় বাংলার শিক্ষা দূরভাষে রয়েছেন
তোমাদের মাস্টার মশাই দিদিমণিরা এদের যাদের সঙ্গে যেই সময়টায় তোমরা কথা বলতে চাইবে সেই মতো সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ তৈরি করো এবং সেই পথটা জেনে নাও কিভাবে এই উত্তরটা ঠিক নিশানায় আমরা পৌঁছবো। এই আন্দাজটা থাকা খুব জরুরি। বাড়িতে বসে সেই কৌশল, সেই প্রকরণ, সেই দক্ষতা তোমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আয়ত্ত করো, যাতে নভেম্বরের 12 তারিখে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হওয়ার কথা তাতে তোমরা অত্যন্ত আশাপ্রদ, অত্যন্ত ভালো ফল করো। রাজ্যের মুখ তোমাদের দ্বারা উজ্জ্বল হোক। ভালো থেকো।